কারো নিষেধাজ্ঞা ভয় পায় না আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহারে অভিযোগ ফখরুলের। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে উদ্গ্রীব বিএনপি, আদালতে আবেদনের পরামর্শ। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র, জিএসপি পুনর্বহালের দাবি ব্যবসায়ীদের। যানবাহন চলাচলের জন্য প্রস্তুত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আগামী মাসে উদ্বোধন। সাগরে আবারও লঘুচাপ, শুক্রবার থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে। জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ আজ প্রেরণা, উপনিবেশবাদের বিরুদ্ধে চকিত কণ্ঠ শুনেছিল বিশ্ব। আওয়ামী লীগ কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ স্বাধীন করা হয়েছে বাইরের কোনো দেশের নিষেধাজ্ঞাকে ভয় করার জন্য নয়। কারো খবরদারিতে এদেশের গণতন্ত্র চলবে না। বিস্তারিত পার্থসারথীর প্রতিবেদনে। সোমবার উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য পরিহার করে সুস্থ রাজনীতিতে ফিরতে ৩৬ দিনের আলটিমেটাম দেন ওবায়দুল কাদের। ৩৬ দিনের মধ্যে আগুন সন্ত্রাস ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে নাশকতার রাজনীতি ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ওবায়দুল কাদের বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা করে না আওয়ামী লীগ ও দেশের জনগণ। জনগণ ছাড়া কারো কাছে মাথা নত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাদের নিজেদের দেশে মানবাধিকার পদদলিত হচ্ছে। বাংলাদেশে জনগণ ছাড়া কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতি আমরা মানি না, আমরা মানব না। নাশকতা করে ক্ষমতায় যাওয়ার সুযোগ বিএনপি আর পাবে না উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবেন তারা। ষড়যন্ত্র করে আবার যদি কোনো অসাংবিধানিক পথ খোঁজার চেষ্টা করা হয়, বাংলাদেশের জনগণ সেটাকে মেনে নেবে না। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ধোলাইখালে দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা ফখরুল বলেন, সরকার 2014 ও 2018 সালের মতো কিছুটা কৌশল পাল্টিয়ে আবারও একতরফা নির্বাচন করতে চায়। মিথ্যাচার ও টালবাহানা বন্ধ করে দ্রুত পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দাবি না মানলে জনগণকে সাথে নিয়ে রাজপথে ফয়সালার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। এই দেশে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এটাকে এই দেশের মানুষ বিশ্বাস করে? আমরা অতীতে দেখেছি। তাই নয় বন্ধুগণ, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের রাজনীতিকে ধ্বংস করেছে। তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে এবং দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আদালতের কথা বলে সময় ক্ষেপণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ তার আইনজীবীর। আর দুদকের আইনজীবী বলেছেন, এই বিষয়ে আপিল বিভাগে আবেদন জানালে সহজে সুরাহা হবে। তবে অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, আবেদনটি করতে হবে কারা কর্তৃপক্ষের কাছে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আবেদন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশে চিকিৎসার জন্য যেতে তাকে নতুন আবেদন করতে হবে। বিএনপির আইনজীবীরা বলছেন, আবেদন আগেই করা আছে, নতুন করে চাওয়া অমানবিক।
সরকার তাকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছে, এখনও নির্বাহী আদেশেই বিদেশে পাঠাতে পারেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের অভিযোগ, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয় নিয়ে সরকার কূটকৌশল করছে। নির্বাহী আদেশ অনুসারে আগেই আবেদন করার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসব কথা বলা সাংঘর্ষিক। চলতি মাসে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, ওনার ভাই শামীম ইস্কান্দার সাহেব করেছিলেন। ওনাকে বিদেশ নেয়ার জন্য আবেদন জানাচ্ছি উন্নত বিশ্বে চিকিৎসার জন্য। অতএব এখন ওনারা যে কথাগুলো বলছেন, চিঠি পান নাই বা আদালতে যেতে হবে, সবকিছুই হচ্ছে একটা ছলছতারি। দুদকের আইনজীবী বলছেন, বিষয়টিতে পরিবার ও রাজনৈতিক দলের আবেগ মিশে আছে, সেহেতু বিদেশে যেতে আপিল বিভাগে আবেদন জানালে সুরাহা হতে পারে। যদিও ফৌজদারি কার্যবিধির 401 অনুসারে দুদকের মামলা প্রত্যাহারের সরকারের এখতিয়ার নেই বলেও মন্তব্য তার। যদি যেসব কথাবার্তা আইনজীবী মহোদয়গণ বলছেন, আমার মনে হয় এইসব কথাবার্তা বলেই যদি আপিল বিভাগে একটি দরখাস্ত দেয়, তাহলে সমস্ত কিছুর ফয়সালা হয়ে যাবে আমি মনে করি। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, আগের আবেদনটির নিষ্পত্তি হয়ে গেছে, এখন বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে নতুন আবেদন করতে হবে কারাগারে গিয়ে। ইতিমধ্যে ওনারা যে দরখাস্তটা করেছিলেন, সেই দরখাস্তটাকে নিষ্পত্তি করে ওনাকে 6 মাসের জন্য ওনার বর্ধিত করা দেওয়া হয়েছে। এখন যদি ওনারা বলেন যে চিকিৎসার জন্য বাইরে যাওয়া, তাহলে তো ওনাদের আর একটা দরখাস্ত করতে হবে। সেই দরখাস্ত যদি করা হয়, তাহলে তো আগের অর্ডারটাকে বাতিল করতে হবে, বাতিল করে ওনাদেরকে নতুন আদেশ জারি করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা আছে। 2020 সালের মার্চে করোনা মহামারীকালে পরিবারের আবেদনে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে কারাবন্দী খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর পরিবারের আবেদনেই মুক্তির মেয়াদ 8 বার বাড়ানো হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনিভাবে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এবং আইন মন্ত্রণালয় মতামতের উপরই নির্ভর করে যে তার এই ব্যাপারটা, তার কারণ হচ্ছে এটা আইনের ব্যাপার। সেখানে আমি একটু বলি, দেখেন, আমি সব সময় কিন্তু আগেও বলেছি, এখনও বলেছি যে বেগম খালেদা জিয়াকে আপনার ফৌজদারি কার্যবিধির 401 উপধারা 1-এর ক্ষমতা বলে তাকে কিন্তু শর্তযুক্তভাবে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা, আইসিটি সহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কনসুলার জন ফে। বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের কথাও বলেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পুনর্বহালের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ মিলনায়তনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সেমিনার। বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আসছে যুক্তরাষ্ট্র থেকে, আর একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজারও যুক্তরাষ্ট্র। যদিও দেশটিতে পণ্য রপ্তানি বাড়ানোর আরও সুযোগ রয়েছে। US cotton is very good in terms of grading and quality. So if you're using that cotton, probably the quality of our products should only enhance. Similar surveys done among the US companies, it will probably show, if not the same number, perhaps the same spirit. However, to make this happen, there is a lot that will also have to improve. কটনের পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষস্থান অর্জন করতে পারে বলে মন্তব্য করেন খাত সংশ্লিষ্টরা। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে বিশেষ শুল্ক সুবিধা নেয়ার তাগিদ দেন বক্তারা। পরিবেশ বান্ধব কারখানায় বাংলাদেশ এগিয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহালের দাবিও জানান উদ্যোক্তারা। আমেরিকাতে আমরা সবাই মিলে কাজ করলে আমরা তাদের ডিউটি ফ্রি না পাই, অন্তত ডিউটি যদি 5% কম হয়, we hope so our target will be $8 to $10 billion we exceed our export. We are going to pay premium prices to the cotton importing from USA, and it will be a win-win situation both for USA and Bangladesh. বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক এগিয়েছে মন্তব্য করে মার্কিন দূতাবাসের বাণিজ্যিক কনসুলার দেশের অগ্রগতির জন্য রপ্তানি বৈচিত্র্যের তাগিদ দেন। Just the middle class alone, which has been referenced in this panel so far, but the middle class in Bangladesh alone presents tremendous opportunities in a lot of sectors such as healthcare, ICT,
education, franchising, and even other sectors like agriculture. দক্ষ জনসম্পদ গড়ে তুলতে বাংলাদেশকে সহায়তা করার কথাও জানান তিনি। In terms of getting GSP back as a potential future option, তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সরকার 2% প্রণোদনা দেওয়ার পর প্রবাসী আয়ের যে প্রবাহ তৈরি হয়েছিল তা ধরে রাখা যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, 1 কোটি মানুষ বিদেশে কাজ করছেন, কিন্তু প্রবাসী আয় সেভাবে বাড়ছে না। প্রবাসী আয় বাড়াতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বলেন, এটি করা গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ অনেক সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে। Our remittance would be increased as it started in the beginning, and if you could maintain the same rationale in that case, I'm sure this remittance alone will be in a position to save lot of problems right at the moment. দেশের একমাত্র ট্রাফিক সিগন্যাল মুক্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ। চলছে যানবাহন চলাচলের প্রস্তুতি। আগামী মাসে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার পথ চলতে সময় লাগবে মাত্র 6 মিনিট। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। এটি রাজধানীর পূর্বাঞ্চলের আশা জাগানিয়া মহাসড়ক এক্সপ্রেসওয়ে। প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সরাসরি ইস্টার্ন বাইপাসের সাথে যুক্ত করেছে এটি। পথ চলতে কোনো বাধা না, সব ধরনের যানবাহন চলতে পারবে নিরবিচ্ছিন্ন। সড়কটি কুড়িল থেকে কাঞ্চন সেতু 12 কিলোমিটার, বালু ব্রিজ পর্যন্ত প্রথম 6.5 কিলোমিটার 14 লেন, যেখানে দূরপাল্লার দ্রুতগতির যানবাহন মাঝের 8টি লেনে এবং দুই পাশে 6টি সার্ভিস লেনে স্বল্পগতির যানবাহনের জন্য। অন্যদিকে বালু ব্রিজ থেকে কাঞ্চন ব্রিজ 6 কিলোমিটার, একইভাবে 12 লেনের সড়ক। এটা যাতে এই শহরের অবিচ্ছেদ্য অঙ্গ বানানো যায়, সে কারণেই এই রাস্তা তো ওয়াইড, এই রাস্তাটা তো এক্সপ্রেসওয়ে, আমার কোথাও থামবে না, উপরে যাবে নিচে যাবে, কিন্তু কোথাও থামবে না। আপনি একটা নির্দিষ্ট ইন্টারভেল পরপর কানেক্টিং হতে পারবেন, সুতরাং আপনার এইটাও অসুবিধা নাই যে আপনার কোন জায়গায় নামবেন, মার্জিংয়ের মাধ্যমে হবে। ওই পূর্বাঞ্চলের অনেকগুলো ডিস্ট্রিক্টের কানেক্টিং হিসেবে কাজ করবে। সার্ভিস লেন থেকে মূল সড়কে উঠতে 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন নতুন মাত্রা যুক্ত করেছে পূর্বাচল নতুন শহর কেন্দ্রিক এক্সপ্রেসওয়েকে। আন্ডারপাস দিয়ে গাড়ি যেমন অনবরত ছুটে চলে যেতে পারবে, তেমনি 4টি ইলুপও সহজ করবে চলাচলকে। রাস্তা পারাপারে 12টি পথচারী সেতু ও বাস স্টপেজের সাথে আছে প্রয়োজনীয় যাত্রী ছাউনি। সেটা কোনো সিগন্যাল ছাড়াই উইদাউট ইন্টারেকশনে আধুনিক স্মার্ট বাংলাদেশের দিকে যে যাচ্ছি, তার এই অংশ হিসাবে এই 12.3 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শেষ হয়েছে। দৃষ্টিনন্দন সড়কের দুই পাশে পরিবেশ ও পর্যটন বান্ধব স্থাপনা যুক্ত করা হয়েছে। হাতিঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ বা বাঁকানো সেতু আছে দুই পাশের 100 ফিটের কৃত্রিম খালে। ক্যানালের চারদিক 39 কিলোমিটার সবুজ হাঁটার পথ দেশের অন্যতম পর্যটন অবকাঠামোয় সজ্জিত করেছে এক্সপ্রেসওয়েকে, যা একাধারে 3টি খাল, ডুমনি, বোয়ালিয়া ও AD8 এর বৃষ্টির পানি নিষ্কাশনে সহায়কও হবে। এটি বাংলাদেশের একমাত্র 14 লেনের মহাসড়ক। এটি চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট সহ উত্তরাঞ্চলের দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে তাদের 3 থেকে 4 ঘন্টা সাশ্রয় হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরেই শুরু হবে এই মহাসড়কে নিয়মিত যানবাহনের চলাচল। মোহাম্মদ নুরনবী, 21 টেলিভিশন, এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল, ঢাকা। কয়েকদিনের মধ্যে আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে শুক্রবার থেকে আবারও ঝোড়ো হাওয়া, বজ্র ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে অব্যাহত থাকতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। তবে চলতি সপ্তাহে বাকি দিনগুলোতে সারা দেশে বৃষ্টিপাত কমবে, বেড়ে যাবে তাপমাত্রা। শিউলি শবনমের প্রতিবেদন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ নিষ্ক্রিয় হতে না হতেই নতুন লঘুচাপের আভাস আবহাওয়া অধিদপ্তরের। উত্তর আন্দামান সাগরে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণাঞ্চলে আবারও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ক্রমান্বয়ে বৃষ্টিপাত বাড়বে সারা দেশে।
29 বা 30 তারিখের দিকে একটু লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে আন্দামান সাগরের ওই দিকে। 29 তারিখের পর থেকে বা 30 তারিখ থেকে মোটামুটি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে পরবর্তীতে আস্তে আস্তে দেশের অন্য অংশগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। সপ্তাহের বাকি 3 দিন ঢাকাসহ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত এবং স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হবে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী মাসের শুরু থেকে টানা এক সপ্তাহ সারা দেশে অব্যাহত থাকবে ঝড়ো হাওয়া, বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত কমে গেলেও বিক্ষিপ্তভাবে সারা দেশে, বিশেষ করে উত্তরবঙ্গে, ঢাকাসহ উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা থাকবে। তবে ভারী বৃষ্টিপাতের আপাতত হয়তো ওইভাবে একটু প্রবণতা কমে যাচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহে মোটামুটি বৃষ্টির প্রবণতা আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার মধ্য দিয়ে দেশে চলতি বর্ষা মৌসুমের বৃষ্টিপাতও শেষ হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডেঙ্গুতে আরও 19 মৃত্যু, 24 ঘন্টায় 3033 জন হাসপাতালে ভর্তি। রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন চন্দ্র শীলের মৃত্যু। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। গণমাধ্যমের উপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ আশ্চর্যজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে রাজধানী আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যজীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র দুঃসাহসী খোকার প্রিমিয়ার শোর উদ্বোধন করে তিনি বলেন, বাংলাদেশ গণমাধ্যম নিয়ে এমন মার্কিন নীতি নজিরবিহীন। দুঃসাহসী খোকা সিনেমার মধ্য দিয়ে জাতির পিতার শৈশব ও কৈশোর জীবন নতুন প্রজন্ম জানতে পারবে বলে মন্তব্য করেন মন্ত্রী। আমাদের গণমাধ্যম শুধু স্বাধীনভাবে কাজ করছে না, আমাদের গণমাধ্যম যে পরিমাণ ভাইব্রেন্ট এই দেশে, অনেক উন্নয়নশীল দেশে এরকম ভাইব্রেন্ট গণমাধ্যম নাই। সুতরাং গণমাধ্যমের উপর ভিসা নীতি প্রয়োগ, এই কথাটা শুনে সত্যিকার অর্থে আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করি কারো অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সমীচীন নয়। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু 928 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 3033 জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে 1,90,758 জন। গত 20 সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে 21 জনের মৃত্যু হয়, যা একদিনের সর্বোচ্চ। এর আগে 2 সেপ্টেম্বরও ডেঙ্গুতে 21 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর রাস্তায় সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন চন্দ্র শীল মারা গেছেন। সকাল 10:35 দিকে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান ভুবন শীল। গত 18 সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্প এলাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে বাসায় ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন ভুবন চন্দ্র শীল। দু সালে দেশসেরা বিদ্যালয়ের স্বীকৃতি পেল ঠাকুরগাঁওয়ের চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রশাসন বলছে শিক্ষার মান উন্নয়নে মডেল হিসেবে কাজ করবে প্রত্যন্ত হরিপুর গ্রামের স্কুলটি। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। নিজ বিদ্যালয় পেল দেশসেরা স্কুলের খ্যাতি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার মাঝে তাই উৎসবের আমেজ। আমরা বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ আর অনেক কিছু খেলি, আর এখানে আমাদের অনেক মজা লাগে। আমি যদি একদিন না স্কুলে আসি আমাকে ভালো লাগে না। আমাদের ম্যাডাম আমাদের খুব ভালো করে পড়ায়। ঠাকুরগাঁও শহর থেকে 70 কিলোমিটার দূরে এই চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিচ্ছন্ন আর সবুজের সমারোহে বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নানা উপকরণ। দেয়ালে শোভা পায় প্রাকৃতিক দৃশ্য, কবিতা, মনীষীদের উক্তি, বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ধারাবাহিক চিত্র।
2011 সালে বিদ্যালয়টি পাঠদানের অনুমতি পাওয়ার পর 2013 সালে জাতীয়করণ হয়। জাতীয়করণের 9 বছরে হয়েছে দেশ সেরা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে রয়েছে নিজস্ব শিশু পার্ক, পুকুর, হাঁস মুরগি ও শাকসবজির খামার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চালু হয় মিড ডে মিল। সপ্তাহে 2 দিন মিড ডে মিলের ব্যবস্থা থাকায় অভিভাবকদেরও রয়েছে স্বস্তি। এই স্কুলের পরিবেশ খুবই মনোরম পরিবেশ, খুবই সৌন্দর্য এবং বাচ্চাদের বিনোদনমূলক ও খেলাধুলার অনেক জিনিসও আছে। তারা এখানে আসার জন্য খুবই আগ্রহী। টিচারগুলো ভালোভাবে সঙ্গে সাথে লেখাপড়া করায়। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছেন 275 শিক্ষার্থী ও শিক্ষক 5 জন। এর আগে 2019 সালে প্রতিযোগিতায় সারা দেশে দ্বিতীয় এবং 2022 সালে প্রথম স্থান লাভ করে বিদ্যালয়টি। বাচ্চাদেরকে শিখায়, বিশেষ করে তারা কি বুঝে না এটা আইডেন্টিফাই করে সেটা বোঝানোর চেষ্টা করি। অত্যন্ত এলাকায় অবস্থিত একটি বিদ্যালয় এবং সেখান থেকে জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করা এটি কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা পরপর 2বার বিভাগীয় শ্রেষ্ঠ হয়েছি, এবার জাতীয় পর্যায়ে আমরা শ্রেষ্ঠ হই। আমি এবং আমার কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সরকারকে। আমরা আন্তর্জাতিক হিসাবে ব্র্যান্ডের স্কুল হিসাবে পরিচিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাব। এই বিদ্যালয়ের সাফল্য অন্যান্য বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার কথা বললেন জেলা প্রশাসক। একেবারে সীমান্তবর্তী একটা স্কুল, কোনো কিছুই তাদের খুব একটা ছিল না একটা সময় বলা যায়। শুধুমাত্র নিজেদের ইচ্ছা এবং তাদের প্রচেষ্টায় এই স্কুলটি আজকে অনুকরণীয় একটা জায়গায় এসেছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। 1 বছর আগে আজকের দিনে পঞ্চগড়ে করতোয়া নদীর জলে মুছে গিয়েছিল মহালয়ার রং। বোদা উপজেলার আউলিয়াঘাটে ভয়াবহ নৌকা ডুবিতে শিশু ও নারীসহ 72 জনের মৃত্যু হয়। এখনও নিখোঁজ 1 জন। ঘাটে সেতু তৈরি আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি আজও। পঞ্চগড় প্রতিনিধি তথ্য ছবিতে মাসুম আলিসার আরেকটি প্রতিবেদন। শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদার মারেয়া ইউনিয়নের বটতলী গ্রামের জবারানী রায়ের বাড়িতে তখন উৎসবের আমেজ। পুজোর ফুল আর উপাচার নৈবেদ্য নিয়ে সবাই ব্যস্ত প্রাচীন মন্দির বদেশ্বরীতে মহালয়ার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতিতে। জবারানীর ভাসুর হরিকিশোর বর্মন ও যা কণিকা রানী বর্মন পরিবারের 6 সদস্যকে নিয়ে যাত্রা করেন মন্দিরের পথে। করতোয়া নদীর আউলিয়াঘাটে নৌকায় উঠে উলুধ্বনি দিতে দিতে পার হচ্ছিলেন পুণ্যার্থীরা। অতিরিক্ত মানুষের কারণে মাঝপথে ডুবে যায় ইঞ্জিন চালিত ছোট্ট নৌকাটি। জবারানীর পরিবারের 6 জনের সাথে আরও 66টি প্রাণের সলিল সমাধি ঘটে। নিহতদের স্বজনরা বলছেন, দুর্ঘটনার পর আশ্বাস দেয়া হলেও সেই ঘাটে সেতু তৈরির দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যখনই এই 6 জনের কথা মনে পড়ে তখনই কিন্তু হৃদয়টা কেঁপে ওঠে যে আসলে কি ছিলাম আর কি হলাম। স্বজন হারা এবং মা বাবা হারার কষ্ট তো কাউকে বলে বুঝাইতে পারবো না, সেটা আসলে নিজে বুঝতেছি যে আসলে কতটা বেদনাদায়ক। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আউলিয়াঘাটে 891 মিটার ডিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। ব্রিজটি নির্মাণ অচিরেই কাজ শুরু হবে আশা করছি। পুলিশ জানায়, এ ঘটনায় 3 জনকে অভিযুক্ত করে নৌ অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে। এদের একজন উচ্চ আদালতের আদেশে জামিনে থাকলেও অপর 2 জন জেলে আছে। এই বিষয়ে একটা মামলা হয় নৌ আদালতে, নৌ পরিবহন অধ্যাদেশ। এখানে 3 জনকে আসামি করে মামলা করা হয়েছে। 2 জন গ্রেপ্তার আছেন জেল হাজতে, এখন একজন উচ্চ আদালত জামিনে আছেন। আগামী যে মহালয়া হবে এই মহালয়ার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকবো। আর জেলা প্রশাসক জানান, নিহতদের স্বজনদের সহযোগিতা করা এবং পরিবারের শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। শোকসন্তপ্ত পরিবারগুলো যেন ভালো থাকে সেই চেষ্টা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে। সেদিনের নৌকাডুবির ঘটনায় সুরেন্দ্র রায় নামের এক ব্যক্তি এখনও নিখোঁজ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শুধু বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের পতন নয়, ভাষা হিসাবে বাংলাকেও বিশ্ব সভায় সম্মানে আসনে অধিষ্ঠিত করেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1974 সালে 25 সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় দেয়া ভাষণে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন ছাড়াও পৃথিবীর সংকট আর সম্ভাবনা নিয়ে নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু। আদিত্য মামুনের রিপোর্ট। শোষণের শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্ত করতে 13 বছরের কারাজীবন, মামলা হামলা আর অগুন্তি ষড়যন্ত্রের নাগপাশ পেরিয়ে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশের অভ্যুদয় ঘটান বঙ্গবন্ধু।
বাংলা ও বাঙালির হাজার বছরের রীতিনীতি, প্রথা আর ভাষা সংস্কৃতিকে আঁকড়ে ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন বাঙালির অবিসংবাদিত নেতা। স্বাধীনতার পর ৩ বছরের পথচলায় মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার মর্মবাণী, মাতৃভাষাপ্রেমী বাঙালির বীরত্বগাথা ঝংকৃত হয় বঙ্গবন্ধুর কণ্ঠে জাতিসংঘের সদর দপ্তরে। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর মাত্র ২২ মিনিটের ভাষণে উপনিবেশবাদ, ক্ষুধা, দারিদ্রতা, পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে বঙ্গবন্ধুর উচ্চকিত কণ্ঠস্বর শোনে বিশ্ব। গায়ের জোরে বেআইনিভাবে এলাকা দখল, জনগণের ন্যায়সঙ্গত অধিকারকে নস্যাৎ করার কাজে শক্তির ব্যবহার, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে চলেছে এই যুদ্ধ। এই যুদ্ধ ব্যর্থ হয়নি। আলজেরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও গিনি-বিসাউয়ে বিরাট বিজয় অর্জিত হয়েছে। এই জয় দ্বারা প্রমাণিত হয়েছে যে ইতিহাস জনগণের পক্ষে। অর্থনৈতিক বিপর্যয় রোধে উন্নত রাষ্ট্রসমূহকে তড়িৎ ব্যবস্থা নিতে আহ্বান জানান বঙ্গবন্ধু। বর্ণ বৈষম্য, জোর জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু জ্ঞান বিজ্ঞান, কারিগরি শিক্ষায় গুরুত্ব আরোপ করেন। আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক সংকটমুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যস্ফীতি রোধে সবাইকে এগিয়ে এসে মানবিক ঐক্যবোধ, যুক্তি ও শক্তিকে কাজে লাগিয়ে প্রত্যেক দেশের সার্বভৌমত্ব বজায় রাখা সহ ব্যক্তির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তরির ব্যবস্থা গ্রহণ করা উচিত। অস্ত্রের প্রতিযোগিতা হ্রাস করে বিশ্ব মানবের কল্যাণে সেই অর্থ কাজে লাগাতে বলেন বঙ্গবন্ধু। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নীতির বাস্তবায়ন দাবি করেন। ভারত মহাসাগর ও দক্ষিণ এশিয়াকে শান্তি, স্বাধীনতা ও নিরপেক্ষ অঞ্চল ঘোষণা করেন বঙ্গবন্ধু। আমাদের একটা আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব হলো বিশ্বের প্রতিটি মানুষ যাতে তার ব্যক্তিত্ব এবং মর্যাদার উপযোগী অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ভোগ করতে পারে তার ব্যবস্থা করা। বাংলাদেশের স্বাধীনতার ফলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল বলেও জাতিসংঘের দেয়া ভাষণে উল্লেখ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। আমাদের 3টি দেশেরই জনগণের জন্য কল্যাণকর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সংস্কার শেষে উন্মুক্ত রাজশাহীর শহীদ কামরুজ্জামান উদ্যান, নতুন সাজিয়ে খুশি নগরবাসী। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 2 বছরের বেশি সময় পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। সংস্কার শেষে নতুন সাজিয়ে বিনোদন কেন্দ্রটি চালু হওয়ায় বেশ খুশি নগরবাসী। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। করোনার সংক্রমণ বাড়তে থাকায় 2021 সালের 3 এপ্রিল বন্ধ করে দেয়া হয় শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। করোনা কমে গেলেও উন্নয়ন ও সংস্কারের জন্য খোলা হয়নি উদ্যানটি। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ ওয়াকওয়ে ও রাস্তা নির্মাণ, পুকুর সংস্কার, সৌন্দর্য বর্ধন, বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পর আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো পার্কটি। নতুন সাজে বিনোদন কেন্দ্রটি চালু হওয়ায় খুশি নগরবাসী। এই বিনোদনটা বন্ধ থাকার কারণে তারা অনেকেই আসতে পারেনি, এখন আবার নতুনভাবে আসা শুরু হবে। আমাদের প্রাণচঞ্চলতা বাড়বে রাজশাহীর। আমরা সবাই আনন্দিত যে আসলে আমাদের এই বিনোদন কেন্দ্রগুলো আরও বিভিন্ন জায়গায় গড়ে উঠুক। দর্শনার্থীদের জন্য অনেক ভালো হয়েছে এবং তারা এসে এখানে তাদের বিনোদন সময়গুলো পার করতে পারবে। পাশাপাশি রাজশাহীতে মানুষের যেন অবসর সময়টা পার করতে পারে, সেজন্য এটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যানে পর্যায়ক্রমে ওয়াচ টাওয়ার, অ্যাকোয়ারিয়াম, এমপি থিয়েটার নির্মাণ করা ছাড়াও রাজশাহীতে একটি সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান সিটি মেয়র। এখনকার কনসেপ্টে এই চিড়িয়াখানা বলতে যেটা বোঝায় সেটা ঠিক এখনকার কনসেপ্টের সঙ্গে যায় না, আর এত ছোট পরিসরে তো যাই না। কাজে আমরা নতুন করে একটা সাফারি পার্ক জাতীয় করার পরিকল্পনা নিয়েছি। সেটা শহরের উত্তর দিকে অনেক বড় জায়গায় আমাদের চিন্তা ভাবনা আছে।
আগের মতো প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত 25 টাকা প্রবেশ মূল্যে উদ্যানে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের সংবাদ। আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা হয়েছে। এতে কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ, জোন প্রধান, রিটেইল ব্যাংকিং ও ARDP বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুল সামাদ লাবু। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও CEO ফরমান আর চৌধুরী। সভায় আলহাজ আব্দুল সামাদ লাবু কর্পোরেট শাখাগুলোর বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে অবগত হন এবং সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা দেন। ব্র্যান্ড শপ সেলিব্রেশনের 21তম বর্ষপূর্তিতে গুলশানে পিঙ্ক সিটিতে চালু হলো প্রিমিয়ার আউটলেট। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আক্তার মইনুল হক। আউটলেটটিতে রয়েছে ওয়েস্টার্ন ডিজাইনে মেয়েদের টপ, কোট, জিন্স, স্কার্ট ছাড়াও ক্যাজুয়াল ও পার্টি ব্যাগ, জুতো ও জুয়েলারি। এছাড়া পাওয়া যাবে আকর্ষণীয় ডিজাইনে ছেলেদের পাঞ্জাবি। এই আউটলেট ছাড়াও সেলিব্রেশনের আরও 10টি আউটলেট রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের আগে অসুস্থ টাইগার পেসার তাসকিন আহমেদ। প্রথম 2 ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব সহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। এদের মধ্যে পেসার তাসকিনও ছিলেন। তবে শেষ ম্যাচটা খেলার কথা ছিল তাসকিন আহমেদের, কিন্তু অসুস্থতার জন্য তার ম্যাচটা খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনুশীলন করেননি তাসকিন। বিসিবির চিকিৎসক দেবাশিস জানান, তাসকিনের ফুড পয়জনিং হয়েছে, দ্রুত সুস্থ হয়ে যাবেন বলেই আশ্বস্ত করেছেন তিনি। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কারো নিষেধাজ্ঞা ভয় পায় না আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহারে অভিযোগ ফখরুলের। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে উদ্গ্রীব বিএনপি, আদালতে আবেদনের পরামর্শ। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র, জিএসপি পুনর্বহালের দাবি ব্যবসায়ীদের। যানবাহন চলাচলের জন্য প্রস্তুত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আগামী মাসে উদ্বোধন। সাগরে আবারও লঘুচাপ, শুক্রবার থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।